50তম হওয়ার জন্যে একটা তো মাইলস্টোন, এটা একটা ওদের জীবনে, আমার জীবনের না, ওদের জীবনের। প্রসেনজিৎ ঋতুপর্ণার প্রথম দৃশ্যে বিয়ে দিয়ে দাও, সেই ছবি চলবে না। দুঃখের গান তো সবসময় মানুষের সব থেকে প্রিয় হয়, যেচে দুঃখ পাওয়া। গান শুনে যখন কাঁদি তাতে ব্যক্তিগত ক্ষয় নেই কিছু, চোখের জল ছাড়া। সাদা এবং কালোর মধ্যে কোনো গল্প নেই, গল্প আছে ছাই রঙে। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ভীষণ গুণী একজন মানুষ। তিনি একাধারে পরিচালক, অভিনেতা। সেই মানুষটির গল্প বলাই কাজ, গল্প বোনাই কাজ। সেই মানুষটির পরিচালনায় আপনারা মুগ্ধ হন। তিনি জাতীয় পুরস্কারজয়ী পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। অভিনেতা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে স্বাগত আর্টিস্ট টিভিতে। ধন্যবাদ। কৌশিকদা, প্রথমেই যেটা নিয়ে কথা বলবো, অযোগ্য রিলিজ করেছে, গতকাল রিলিজ করেছে অযোগ্য। আর এই মুহূর্তে অযোগ্যর সাফল্যের যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে। কতটা আপ্লুত তুমি? মানে এগুলো না অনেকবার ছবিগুলো বারবার হয় না, মানে এরকম সিচুয়েশনগুলো দেখা যে শুক্রবার দিনটা একটু কম কম বিক্রি হয়, শনিবার বাড়ে, রোববার প্রচণ্ড বাড়ে, মানে রবিবারের মতো বিক্রি শুক্রবারে হয় না। সেটা যখন দেখতে পাওয়া যায় তখন বিরাট আনন্দ লাগে। আর আমরা তো একসময় খুব মানে কঠিন কঠিন বিষয় নিয়ে ছবি বানিয়েছি, আমাদের দর্শক খুব কম ঢুকতো। আমাদের সেই অভ্যেস খুব কম যে মানে প্রথম দিন থেকে হাউসফুল হচ্ছে একাধিক জায়গায়। এটা দেখে ইদানিংকালে কিছু কিছু ছবিতে পরপর আমার অভ্যেসটা বেড়েছে। হ্যাঁ, সেটা ভালো লাগছে দেখে। এবং তখন মনে হয় যে আমরা যেভাবে ভাবনা চিন্তা করে ছবি করছি বা যে ক্যালকুলেশনে একটা ছবি প্ল্যান করা হয়, সেটা যখন দর্শকের মনটা পড়তে পারা যায়, এটা অনেকটা ক্রিকেট খেলার মতো। যখন বোলার ছুটে আসে সেটা কিন্তু দর্শক, আর আমরা তখন ব্যাট হাতে দাঁড়িয়ে থাকি। তারা কি চান সেইটা বুঝে ব্যাট বাড়ানোটা খুব ইম্পর্টেন্ট। যতবার ব্যাটে বলে হচ্ছে ভালো লাগছে যে আমি বলটার লেন্থটা ঠিক বুঝতে পারছি। আর এইটা অযোগ্য রিলিজের আগে থেকেই আমরা বুঝতে পারি, যেহেতু তুমি এটা বললে এখন বোঝা যায়। অনেক হল কিন্তু হাউসফুল, মানে অগ্রিম টিকিট বিক্রি হয়ে গিয়েছে, হাউসফুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা মানে কতটা, মানে একটা তো সত্যি ভাবার বিষয়, সত্যি একটা আনন্দের বিষয় হয় যে রিলিজের আগেই একটা মনে হয় যে কিছুটা দারুণ লাগে। জানো, আমরা অভ্যেস খুলে খুলে দেখি বারবার করে। আর এখন কেউ বানিয়ে বানিয়ে বলতে পারবে না, বুক মাই শো আছে তো, যে কোনো দর্শকও বাড়িতে বসে দেখতে পাবে যে কীরকম বিক্রি হচ্ছে। আমরা যে খবরটা ঠিক করে পাচ্ছি না সেগুলো হচ্ছে জেলায়। হ্যাঁ, জেলার এত হল, প্রায় 100-র মতো হলে রিলিজ করছে, সেইখানে কি রেসপন্স হচ্ছে। যেমন আমরা পরে জানতে পেরেছিলাম যে জেলায় অর্ধাঙ্গিনী তুমুল ব্যবসা করেছিল, দৃষ্টিকোণ দুর্দান্ত ব্যবসা করেছিল। অর্ধাঙ্গিনী যখন জেলায় চলতে শুরু করলো, আমরা খুব অবাক হলো যে মানুষ, দর্শক কীরকম চেঞ্জ হয়েছে। তারা এখন শুধুমাত্র নাচ গানের ছবি দেখেন না, তারা অন্যরকম ছবিও দেখছেন। হ্যাঁ, তাদের যে পরিবর্তন সেইটা জেনেও কিন্তু তারপরে আমরা এই ছবি বানাচ্ছি। হ্যাঁ, যদিও এখানে 4খানা গান রয়েছে, এত হিট মিউজিক অ্যালবাম। হ্যাঁ, কাজে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার খালি মনে হচ্ছে সবার ভালো লাগুক, এটাই আমাদের এত পরিশ্রম সার্থক হয়। তুমি যখন মিউজিকের কথাটা বললে, সেটা ধরে জিজ্ঞাসা করি তোমাকে, কোনো ছবির গান যখন ছবি মুক্তির আগেই খুব পপুলার হয়ে যায়, তোমার কি মনে হয় যে সেই ছবির একটা সাকসেসের দিক থেকে অনেকটা বেশি সাহায্য করে? দেখো, এরকম দৃষ্টান্ত আছে যে সুপার ডুপার হিট গান ছবি চলেনি, ছোটোবেলায় দেখেছি হিন্দি ছবির সময় থেকে গান বিখ্যাত। সরি, এখন সেটা নয়, কিন্তু এখন গানের অবদান এত বেশি হয়ে গেছে, একটা হিট গান একটা ছবিকে অনেক দূর টেনে নিয়ে যেতে পারে। হ্যাঁ, মানে তোমার যদি মনে থাকে দৃষ্টিকোণের আমি কি তোমায় খুব বিরক্ত করছি, ওই একটা গান কী করে ফেলেছিল। আবার যখন অর্ধাঙ্গিনীতে এসে আলাদা আলাদা, হ্যাঁ, মানুষ পাগল হয়ে গেছে। এই ছবিতেও তুই আমার হবি না, হ্যাঁ, বা কেউ জানবে না, কেউ বুঝবে না। এবং তারপরে এসে অনুপমের এই গানটা অযোগ্য আমি, আকাশের গায়ে লেখা অযোগ্য আমি, এবং সেটা দারুণ ইম্প্যাক্ট ফেলে দিয়েছে। এবং শেষ যে গানটা এলো যে আমার দুঃখে তুমি, এই গানটা মানুষের মনে এমন ধাক্কা মেরে দিল, আমরা নামও দিলাম যে মধ্যবিত্তের ক্লান্তির গান। হ্যাঁ, কাজে সেইটা সবাই মুখে মুখে গাইছে, কাজে সেটা ছবিকে খুব হেল্প করে। একদম কৌশিকদা, তুমি একটু আগে যেটা বলছিলে যে তোমার ছবিতে মানে এরকমভাবে পরপর যে ব্যাক টু ব্যাক এত দর্শকরা পছন্দ করছেন, তুমি একটু অন্যরকম ছবি বানাতে। আর গানের কথা যখন বললে, তোমার এই অর্ধাঙ্গিনী বলো, দৃষ্টিকোণ বলো বা অযোগ্য, গানগুলো তো মুখে মুখে ফিরছে। মানে কোথাও গিয়ে কৌশিক গাঙ্গুলির ছবি, যেরকম কৌশিক গাঙ্গুলি গল্প বলেন ক্যামেরায়, গানগুলোও মানুষের মনে একদম থেকে যাচ্ছে। এটা একটা উপরি পাওনা বলা যেতে পারে। এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ডিরেক্টর, আমার মনে হয় অনেকটা খুব ইম্পর্টেন্ট। এটা গুরুত্ব দিতে হবে। কলকাতা 3জন পরিচালকের, আমি কারোটা ভুল করছি কিনা জানি না, অন্যান্যদেরও গান হিট হয়, কিন্তু ধারাবাহিকভাবে আমি বলবো সৃজিত মুখার্জি, শিবপ্রসাদ, নন্দিতাদি এবং আমার ছবির প্রচুর গান হিট। হ্যাঁ, মানে বিভিন্ন সময় বিভিন্ন ছবিতে, সে খাদের আসাদ মাসাদ গামায়া বলো,
বা এত ভালো ভালো বা তুমি বাস্তুসাপের তোমাকে ছুঁয়ে দিলাম, বা আমার তো গল্প বলা কাজ, এর পর মানে তুমি কেয়ার অফ সাইড, নীল স্লিপিং পিলের রাত, এগুলো সব বিখ্যাত গান। এগুলো এরকম প্রচুর গান আছে, অপুর পায়ের ছাপ। কাজে সেই গানগুলো তুমি অস্বীকার করতে পারবে না, এগুলো তো বিখ্যাত গান। কাজে সেগুলো একটা পরিচালকেরও আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার থাকে, তার একটা মানে গানের ব্যাপার থাকে যে আমি কোন গানটা পিক আপ করবো, এই গানটাকে সিলেক্ট করে নিয়ে আমি এই গানটা আমার সিকোয়েন্সের জন্য উপযুক্ত হবে, তখন ম্যাজিক হয়ে যায়। একদম, মানে সেই ম্যাজিকটাই কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি। আর কৌশিকদা, অযোগ্য নিয়ে কথা বলি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত জুটির 50তম ছবি, সেই ছবির তুমি পরিচালক। এই ছবি পরিচালনার ক্ষেত্রে তোমার কি বাড়তি কোনো সতর্কতা ছিল, যেহেতু জুটির 50তম ছবি? না, জুটির 50তম বলে আমার কোনো সতর্কতা ছিল না একদমই। এই 50তম হওয়ার জন্যে একটা তো মাইলস্টোন, এটা একটা ওদের জীবনে, আমার জীবনের না, ওদের জীবনের একটা খুব ইম্পর্টেন্ট মাইলস্টোন। কারণ আমার সাথে প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটির আলাপ উৎসব একটু, তারপর 14 বছর পরে প্রাক্তনে, কাজে প্রাক্তন, তারপরে দৃষ্টিকোণ, এবারে অযোগ্য। ওদের সাথে সরাসরি জুটি হিসেবে আমার কানেকশন এই সময়টাতে। কাজে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার সচেতনতা ছিল যে ওদের যে এত বড় একটা উৎসব, ওদের এত বড় যে একটা অ্যাচিভমেন্ট, সেইটা আমাকে বানাতে, যেরকম একটা খুব বড় অনুষ্ঠানে যদি যাকে প্যান্ডেল করতে দেওয়া হয়, যার ওপর পুরো দায়িত্বটা থাকে, তার বিরাট চাপ থাকে। হ্যাঁ, মানে সে তাকে এটা যেন মর্যাদা রাখতে পারি আমি জিনিসটার, সেই মর্যাদা রাখবার চেষ্টাই কিন্তু আমরা দ্য স্ক্রিন প্লেয়ার্স খুব মন প্রাণ দিয়ে করেছি আর কি, যতটা করা সম্ভব হয়। কারণ আর লেখার খুব সমস্যা, আমরা 1 বছর সময় নিয়েছি, আমি একা পারছিলাম না। তারপরে তো দ্য স্ক্রিন প্লেয়ার্স ঢুকে, যেটা আমার কোম্পানি, যে চূর্ণী, উজান এবং আমরা ওই পুরো ব্রেন স্টর্মিং করে কীভাবে গল্পটাকে বাঁধা যায়, যে গল্পটা ছিল সেই গল্পটা কী কোথায় নিয়ে যাওয়া যায়, সেইটার চেষ্টা করা হলো। এবং সমস্যাটা হচ্ছে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার ব্যক্তি জীবন এবং পর্দা জীবন, এই দুটো এত গুরুত্বপূর্ণ, এবং ব্যক্তি জীবনের এত মিথ আছে, ব্যক্তি জীবনের এত একটা হার্ড বাউন্ড চিত্রনাট্য আছে দর্শকদের। আমি বারবার বলছি কথাটা, তারা লিখে রেখেছে আমি এইগুলোই দেখতে চাই। তুমি যদি প্রসেনজিৎ ঋতুপর্ণার প্রথম দৃশ্যে বিয়ে দিয়ে দাও, সেই ছবি চলবে না। তুমি উত্তম সুচিত্রার প্রথম দৃশ্যে বিয়ে দিয়ে দিলে সেই ছবির বিপদ আছে। তুমি ভেবে দেখো না, তুমি অমিতাভ বচ্চন আর রেখা শুরুতেই বিয়ের সিন, সেই ছবি কেউ দেখবে? ইন্টারভেলে তো ঢুকবেই না, এই যে বেরোলো গেল। এদের দূরত্ব, এদের অস্বস্তি, এদের যন্ত্রণা, এইটা মানুষ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে চায়। হ্যাঁ, কাজে তোমার চিত্রনাট্য ওরা যা চাইছে তাই করলে হবে না, কিন্তু ওদের ওই ভাবনাগুলোকে মর্যাদা দিয়ে তুমি নতুন কি দিতে পারছো। ওরা যা ভেবে চাইছে তুমি সেটা দেবে না, কিন্তু তুমি একটা অন্য নতুন কিছু দেবে, কিন্তু ওদের ওই চাহিদাগুলোকে মর্যাদা দিয়ে। কাজে ইটস নট ইজি ফর আ রাইটার, নট ইজি অ্যাট অল। একেবারে সত্যিই ভীষণ কঠিন। তার মানে তুমি এটা বলতে চাইছো কি যে কোথাও সফল প্রেমের ছবি দেখার থেকেও কোথাও যে বিরহ, যদি বেদনা বেশি থাকে, সেটা দর্শককে বেশি আকর্ষণ করে? হ্যাঁ হ্যাঁ, না না, বিরহ তো সবসময়, দুঃখের গান তো সবসময় মানুষের সব থেকে প্রিয় হয়। যেচে দুঃখ পাওয়া, হ্যাঁ, গান পেয়ে চোখে জল আসবে, তখন গানটা হিট হয়ে গেল। হ্যাঁ, ঠিক সেরকম বেদনা, বিরহ, দূরত্ব, তার যে মানুষের কষ্ট। কারণ এই যে বিনোদনের মাধ্যমে যে যে কষ্ট, গান শুনে যখন কাঁদি, তাতে ব্যক্তিগত ক্ষয় নেই কিছু, চোখের জল ছাড়া। নিজে আমার এক বন্ধু বা বান্ধবী বা আত্মীয় স্বজনকে দুঃখ দিল, তার চোখের জল খুব মর্মান্তিক, আয়ু কমিয়ে দেয় মনে হয়। কিন্তু বিনোদনে আমি যেখানে খরচা করে একটা দুঃখ কিনছি, মানুষ যেরকম জঙ্গলে বেড়াতে যায় ভয় পাওয়ার জন্য, যে জন্তু জানোয়ার আছে, এই দেখে ফেললো, এই বোধহয় অ্যাটাক করলো, পয়সা দিয়ে মানুষ ভয় পেতে যাচ্ছে, ঠিক তেমনি মানুষ পয়সা দিয়ে দুঃখ পায়। এটা দুঃখ বিলাসী বলতে পারো তুমি একরকম। আর সেইখানে তার তো বিভিন্ন অনুভূতি আছে শরীরের মধ্যে, সেই অনুভূতিগুলোকে সেই বারবার করে পরখ করাতে যায়, আর সেখানে বারবার সফল হয়ে যায় যেগুলো খুব সেন্টিমেন্টাল, যেগুলো সেন্সিটিভ, সেই জিনিসগুলো। কৌশিকদা, তোমায় যদি জিজ্ঞাসা করি, তোমার দৃষ্টিকোণে এই যে টলিউডের যোগ্যতম জুটি তো বলা যায় প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির, হ্যাঁ, এই মুহূর্তে যোগ্যতম জুটির তোমার দৃষ্টিকোণে তাদের যে 50তম ছবি, তার নাম অযোগ্য কেন? এটা তো ছবির জন্যে, লোকে দেখলেই বুঝতে পারবে কেন তার নাম অযোগ্য। ছবির নাম নমক হারাম হয়, বেঈমান হয় ছবির নাম। হ্যাঁ, এইগুলোর কারণ আছে, অমানুষ হয় ছবির নাম। এবার তুমি বলো অমানুষ কেন নাম? সেই ছবি কিন্তু হিটও হয়। সেই অটা মুছে দিলে মানুষ হয়, আর এই অটা মুছে দাও যোগ্য হয়ে যাবে। হ্যাঁ, কাজেই তুমি ছবি দেখে রিয়েলাইজ করবে কে কতটা অযোগ্য, কে কতটা যোগ্য। আচ্ছা,
যোগ্য অযোগ্যর কথা যখন হচ্ছে, কৌশিকদা তোমার নিজের ক্ষেত্রে এরকম কখনো মনে হয়েছে যে তোমার কোনো কাজ তোমার যে যোগ্যতার মাপকাঠি সেই মাপকাঠি অনুযায়ী হলো না, আরও একটু বেটার হতে পারতো? সব ছবি কৌশিক গঙ্গোপাধ্যায় বলছেন তার সব ছবি ছবি আমি যেরকম চাই সেরকম হয়ে ওঠে না। তার মূল কারণটা হচ্ছে অনেক সীমাবদ্ধতার মধ্যে ছবি হয়। প্রথম সীমাবদ্ধতা হচ্ছে আমার যোগ্যতা সীমাবদ্ধতা, সেটা বেরিয়ে আসে কাজের সময়। বিভিন্ন টেকনিশিয়ান, বিভিন্ন সহকর্মীরা সেটাকে ব্যাকআপ করে যতটা আড়াল করতে পারেন করেন। দ্বিতীয় হচ্ছে আর্থিক সীমাবদ্ধতা, এত দিনের মধ্যে শেষ করতে হয়, এত সময়ের মধ্যে শেষ করতে হয়। আমরা তো তাও 22, 23, 25 দিন শুটিং করতে পারি, নতুন ছেলেমেয়েরা 12 দিনে ছবি করছে, 13 দিনে ছবি করছে। কাজে সেইভাবে করতে গেলে কিছু কিছু ভুল ভ্রান্তি থেকে যায়। অনেক সময় পরে গিয়ে মনে হলো সেটা করলে পারে একটু বেটার হতো। এই ক্ষেত যেন আমার শেষ ছবি পর্যন্ত থাকে। এই খিদেটা থাকলেই হয়তো আমরা বড় পর্দায় ম্যাজিক দেখতে পাবো। আচ্ছা কৌশিকদা, তোমার ছবির গল্প যদি দেখি ভীষণ টাচি, তোমার গল্প বলাই কাজ। তোমার যে ছবির গল্প তার মেন যে যদি রসদ কি, কোথা থেকে পাও, উৎস কি? মানুষের জীবন, আশেপাশের লোকজন, চোখ কান খোলা রাখা, আর মানুষকে ভালোবাসা, আর কাউকে খারাপ না ভাবা। সাদা এবং কালোর মধ্যে কোনো গল্প নেই, গল্প আছে ছাই রঙে। যেখানটাতে গ্রে সেখানেই সব কাহিনীর বাসা। হ্যাঁ, এবং কোনো চরিত্রকে, যে খলনায়ক হোক বা নায়িকা হোক, নায়ক হোক, সেইখানে যদি আমরা ভাবি যে এ কেন এরকম হয়ে গেল, মার্চেন্ট অফ ভেনিসের শাইলক কেন ওরকম, এত নৃশংস কী করে হয়ে যাচ্ছে যে মানুষের মাংস কেটে নেবে বলছে, তার অপমানের গল্প, তার দুঃখের গল্প, তার পরিবারের গল্প, সেগুলো সে যখন জানতে পারে, তার মেয়ের কষ্ট যখন বোঝা যাবে, তখন কিন্তু তুমি শাইলককে বুঝতে শুরু করলে সে আর ভিলেন থাকছে না। ঠিক তেমনিভাবে আমাদেরও সেই, যে কারণে বিসর্জনে গণেশ মণ্ডল তৈরি হয়, তাকে তোমার ভিলেন বলেই উঠতে পারবে না, প্রেমিক না ভিলেন বলবে, আজও মানুষ ঠিক করতে পারলো না। আর কৌশিক গঙ্গোপাধ্যায় একাধারে অভিনেতা, ভীষণ মানে বড় মাপের অভিনেতাদের মধ্যে তুমি একজন, আর পরিচালক। এই যে তুমি যখন অন্য কোনো পরিচালকের সঙ্গে কাজ করো, তোমার যে পরিচালক সত্তা সেখানে কি বেরিয়ে আসে কোনোভাবে? সেদিন আমার সাথে যায় না কখনো, চূর্ণির উজানের সাথে বাড়িতে থেকে যায়। সেদিনকে বাড়িতে থেকে অ্যালবাসের সাথে খেলা করে, বাড়িতেই থেকে যায়, একদম সঙ্গে নিয়েই যায় না, এবং ও যেতেও চায় না। মানে পরিচালক কৌশিক গাঙ্গুলি যেতেই চায় না অভিনেতার সাথে। হ্যাঁ, এবং কারণ অভিনেতা কৌশিক গাঙ্গুলিকে দিয়ে পরিচালক কৌশিক গাঙ্গুলির লাভ হয়েছে, কোনো আর কিছু হয়নি। কারণ পরিচালক কৌশিক গাঙ্গুলি যতবার তার নিজের ছবিতে অভিনেতা কৌশিক গাঙ্গুলিকে কাস্ট করেছে, খুব অ্যাডভান্টেজ নিয়েছে। প্রত্যেক ছবিতে বিনা পরিশ্রমিকে কাজ করিয়েছে। এত ছবি, 1 টাকাও সে রেমুনারেশন নেয়নি নিজের ছবিতে। কাজে কৌশিক গাঙ্গুলি, পরিচালক কৌশিক গাঙ্গুলি অভিনেতা কৌশিক গাঙ্গুলিকে যথেচ্ছ করেছে, মানে এক্সপ্লয়েট করেছে। হ্যাঁ, সেটা আমি ভবিষ্যতে আশা করি করতে দেবে না। হ্যাঁ, কাজে সেই ক্ষেত্রে সে সঙ্গে নিয়েও যায় না পরিচালককে, বলে যাবে বাড়ি থাকো তুমি, তোমার যেতে হবে না। তুমি এত সফল একজন পরিচালক, অভিনেতা, সবটা মিলিয়ে কিন্তু ভীষণ মাটির কাছাকাছির মানুষ। এই যে এত সিম্পল থাকার, এটার রহস্য কি? দেখো, আমি সত্যি মাটির কাছাকাছি। এর মধ্যে কোনো বৈচিত্র্য নেই, প্রয়াস নেই, কোনো আলাদা চেষ্টা নেই, কিছু না। আমার রামকৃষ্ণ মিশনে বড় হওয়াটাই একমাত্র কারণ নয়, আমার পরিবার, বিশেষ করে চূর্ণি উজানের এই পরিবার, তার মধ্যে আমরা 3 জন, আমরা এইভাবেই বাঁচি। আমরা যাই করি না কেন, যত কিছুই করে ফেলি না কেন জীবনে, আমরা এইভাবেই বাঁচবো। কারণ ঘাস মাটিতেই হয়, ফুল মাটিতেই হয়, গাছ মাটিতেই মাটিতেই ফলে, বৃষ্টি হয়ে মাটিতেই মেশে, এখান থেকে বাষ্প হয়ে মেঘ তৈরি হয়। এই মাটি হচ্ছে সোর্স। হ্যাঁ, কাজে সেখানে মাটিতে পা রাখতেই হবে। মাটিতে পা রাখার অভিনয় নয়, কিন্তু মাটিতে তোমাকে দেখে সেটা বোঝা যায় যে তুমি মাটিতে পা রাখার অভিনয়টা করো না। এত বছর ধরে করা যায় না, যেই পারে। কিন্তু পয়েন্ট হচ্ছে সেটা রাখতে হবে, তাতে যে কি সুখ। একটা মিথ আছে যে খালি পায়ে ঘাসের উপর হাঁটলে নাকি শরীর ভালো হয়। হ্যাঁ, তুমি একবার নিজে কখনো মাঠে বা কোথাও গিয়ে জুতো খুলে শুধু মাটিতে পা রেখে দেখো। একটা কথা আছে তো, আর্থিং হয় বডির, স্ট্যাটিক ইলেকট্রিসিটি থাকে তো বডিতে, মাটিতে আর্থিং হয়। সত্যি সত্যি শরীরের উপকার হয়, জীবনের উপকার হয়। এত চড়াই উতরাই তুমি আর চূর্ণিদি পেরিয়ে এসছো, তোমাদের দেখে কিন্তু শেখার টিকে থাকতে হয় কিভাবে, টিকে থাকার লড়াইটা তোমরা শিখিয়েছো। শোনো, কত বছর আগে তোমরা খুঁজে দেখো তো, একটা কুইজ কম্পিটিশন হতো,
RCGC-তে, একটি বিখ্যাত খবরের কাগজে। আমি প্রায় 10 বছর আগে কথা বলছি প্রায়। সেই সময় আমাকে একটা ঘড়ি প্রেজেন্ট করেছিল, জিতেছিলাম বলে। এই দেখো, সেই ঘড়িটা এখনও পড়ে আছি। হ্যাঁ, মানে সময় তো একই দিচ্ছে, এটাই হচ্ছে বক্তব্য, বুঝেছো? সুসময় অসময় সব এর মধ্যে আছে। আর তোমার সাথে কথা বলছি চূর্ণিদিকে নিয়ে একটা জিনিস জিজ্ঞাসা করব। এত গুণী একজন অভিনেত্রী, চূর্ণিদির ডিরেকশনে কাজ করা কঠিন না চূর্ণিদিকে ডিরেক্ট করা কঠিন, কোনটা বলবে? ওর ডিরেকশনে কাজ করা খুব ডিমান্ডিং, ও ভীষণ পরিশ্রম করায়, ভীষণ ডিমান্ডিং, এবং ওর একটা ভিশন আছে যেটা বুঝতে হয়। কিন্তু কীভাবে তুমি নির্বাসিত বা তারিখ দেখলে বুঝতে পারবে, ল্যাঙ্গুয়েজটাই আলাদা। অনেকে বলেছিল কৌশিক গাঙ্গুলি বোধহয় চূর্ণির ছবিটা বানিয়ে দিচ্ছে। এর প্রথম দিকে খুব আলোচনা হয় না, একটা ইন্ডাস্ট্রির টিপিক্যাল একটা আলোচনা হয়। তারা ছবি দেখে বুঝছে এটা জীবনে কৌশিক গাঙ্গুলি বানাতে পারবে না, ভাষাটাই আলাদা, ল্যাঙ্গুয়েজ, ছবির ক্রাফট সম্পূর্ণ আলাদা ক্রাফট। এই যে ক্রাফটটা এতদিন ধরে তৈরি করেছে, এই যে ওর মধ্যে এই জিনিসটা আছে, সেটাকে বুঝে কাজ করাটা খুব খুব কঠিন। আরও আমাকে এখনও খুব ভালো রোল দেয়নি, জানো তো। হ্যাঁ, আমি এত রোল দিই যে আমাকে একটা ভালো রোল এখনও দেয়নি। আমার মনে হয় এবার যখন তৃতীয় ছবি করবে নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু দেবে, মানে যাতে তোমারও ভীষণ ভালো অভিনয় করার সুযোগ থাকে। না, আমাকে বলেছে তো, ওরা একটা ছবিতে অভিনয় করছিলাম লাঞ্চের পরে, আমাকে বললো খুব খারাপ হচ্ছে রোলটা, হ্যাঁ খুব খারাপ হচ্ছে, একটু পরে নেবো সিনটা করে, পরে করলো। আর পরে বললো জীবনে কোনো দিনও লাঞ্চ খাওয়ার পরে তুমি অভিনয় করো না প্লিজ। আমি বললাম কেন? বলে তোমার চোখগুলো ডেড হয়ে যায়, তুমি ঘুম পেয়ে যায়, তোমার ঘুম বুঝে কিছুতেই তুমি লাঞ্চের পর অভিনয় করবে না। সত্যি খুব মজার। আমরা আড্ডা শেষ করব, শেষ লগ্নে চলে এসেছি। কৌশিকদা, আগামী কী কাজ আসছে তোমার? আপাতত কোনো কাজ নয়, এই ছবি অযোগ্যর আনন্দটুকু করি আমরা, তারপরে আমার একটা অন্য শুটিং আছে অভিনয়, সেটা শেষ হয়ে গেলে পরে তারপরে আমরা একটু বেড়াই একটু আনন্দ করে নিই, করে তারপরে আবার নতুন ছবির প্ল্যানিং মাথার মধ্যে চলছে, ঠিক হয়ে যাবে একদম। আবার আমরা সেই ম্যাজিক দেখতে পাবো। আর অযোগ্যর সাফল্য তো চলতেই থাকবে, দর্শকরা হলে গিয়ে অযোগ্য দেখছেন, প্রচুর হল হাউসফুল। দর্শকদের কি বলবে? হ্যাঁ, আর বিশেষ করে আপনাদের যারা বাইরে আছেন, মানে বাইরে বলতে ভারতবর্ষের অন্যান্য জায়গায় যারা আছেন, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, বিশাখাপট্টনম, জামশেদপুর, পুনা, বম্বে, দিল্লি, হ্যাঁ এরকম বহু জায়গায়, নয়ডা, তারপর কী বলে আমাদের গুরগাঁও, এই সমস্ত জায়গায় যারা, তাদেরকে টেলিফোন করে SMS করে জানিয়ে দিন ছবি দেখতে। সব জায়গায় ছবি রিলিজ হয়েছে 7 তারিখে, কিন্তু যেখানে কলকাতায় রিলিজ একই দিনে, কাজে সেখানে যান, সবাই দেখুন। আর খুব শিগগিরই, এই খবরটা বলতে সবাই এখনও জানেও না, আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং UK, কানাডা, এই সব জায়গাতেই ছবির শো হবে। একদম, পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক বাংলা ছবি অযোগ্য। সেটা তোমার জন্য অনেক শুভেচ্ছা থাকলো, অনেক ধন্যবাদ। এতক্ষণ আপনারা দেখছিলেন অভিনেতা পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়কে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট TV HD পর্দায়।